সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন দত্ত। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় শুরু হওয়া এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তবে সমাবেশ শুরুর আগেই শহীদ মিনার এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীরা শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনার তীব্র নিন্দা জানান। তারা এই হামলার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচারের দাবি তোলেন। অংশগ্রহণকারীদের বক্তব্যে বারবার উঠে আসে রাজনৈতিক মত প্রকাশে সহিংসতার কোনো জায়গা নেই। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারের এই সমাবেশ স্থলে রয়েছেন সহকর্মী সুমাইয়া ঐশী। যাচ্ছি তার কাছে। ঐশী, প্রতিরোধ সমাবেশে বক্তারা কি বলছেন? শাওন, প্রতিরোধ সমাবেশ কিছুক্ষণ আগে শেষ হয়েছে। 5:30টার কিছু পর প্রতিরোধ সমাবেশটি প্রতিবাদ সমাবেশটি শেষ হয়েছে। এখানে কিন্তু প্রায় সমস্ত দলের নেতাকর্মীরা ছিলেন। যারা নেতা ছিলেন তারা কিন্তু একে একে বক্তব্য দিয়েছেন এবং তাদের প্রত্যেকের বক্তব্য কিন্তু ভিন্ন ভিন্ন সময়ে দেওয়া হলেও আসলে প্রত্যেকের বক্তব্যের সারমর্ম একই বিন্দুতে যে মিলিত হয়েছে। সকলেই কিন্তু দাবি করেছেন, প্রথমেই তাদের সবার দাবি ছিল যে হাদিকে যারা হামলা করেছে সেই খুনিদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে। যদিও আমরা জানতে পারছি যে তারা বাংলাদেশ থেকে ভারতে চলে গেছে সীমান্ত পেরিয়ে, ফলে খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে ফেরত আনারও জোর দাবি দেওয়া হচ্ছে। এবং মাহমুদুর রহমানের তার বক্তব্যে সর্বশেষ তিনি বক্তব্য দিয়েছেন এবং তিনি কিন্তু জোর দাবি দিয়েছেন, একটি আলটিমেটামও দিয়েছেন। তিনি বলেছেন যে আগামী 25 ডিসেম্বরের মধ্যে যদি শেখ হাসিনা এবং এই হাদির খুনিদেরকে বাংলাদেশে ফেরত না দেওয়া হয় তাহলে কিন্তু ভারতীয় হাই কমিশনের সহ যত প্রতিষ্ঠান আছে সেগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার একটি হুঙ্কার তিনি ছেড়েছেন এই শহীদ মিনারের মঞ্চ থেকে। এবং একই সঙ্গে তিনি কিন্তু বলছেন যে যত দ্রুত সম্ভব এই যে খুনিরা দেশ ছেড়ে পালিয়ে গেছে সেই সীমান্তেরও নিরাপত্তাও আরও বেশি জোরদার এবং গোয়েন্দা সংস্থারও কিন্তু তিনি বলা হচ্ছে যে তাদের আরও সতর্কতার সঙ্গে এই ধরনের তথ্যগুলো নিশ্চিত করা। একই সঙ্গে সিইসি যে বলেছিলেন যে একটি বিচ্ছিন্ন ঘটনা, সেখানে সিইসির পদে বহাল থাকার বিষয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এখানে সব মিলিয়ে আসলে এখানে সবাই আসলে হাদির যে হামলা হয়েছে ওপর সেটি আসলে প্রতিবাদ জানিয়েছেন এবং পুরো বাংলাদেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। ঐশী, অনেক ধন্যবাদ আপনাকে। সিঙ্গাপুরে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। বাংলাদেশ সময় সন্ধ্যা 5:50 সিঙ্গাপুরের সেলেতার এয়ারপোর্টে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্সটি। সেখান থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সেখানকার অ্যাক্সিডেন্টস ইমার্জেন্সি বিভাগে হবে তার উন্নত চিকিৎসা। এর আগে দুপুর 2টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার আকাশ ত্যাগ করে। শাহজালাল বিমানবন্দরে হাদিকে বিদায় দেওয়ার পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা কার্যক্রম তদারকি করবে বাংলাদেশ হাই কমিশন। বেলা 2:05 আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় ওসমান হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি। হাদির সঙ্গে আছেন তার ভাই আবু বকর সিদ্দিক। এর আগে বেলা 11:20 দিকে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায় বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স। গালফ স্ট্রিম G100 সিরিজের এই এয়ার অ্যাম্বুলেন্সটিতে রয়েছে মেডিকেল সাপোর্টের সব সুযোগ সুবিধা। দুপুর 1:15টায় ওসমান হাদিকে বের করা হয় এভারকেয়ার হাসপাতাল থেকে। তাকে বহন করা অ্যাম্বুলেন্স দ্রুত পৌঁছে যায় শাহজালাল বিমানবন্দরে। পুরো যাত্রাপথে ছিল কড়া পুলিশের নিরাপত্তা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদিকে বিদায় দিতে বিমানবন্দরে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান সহ বিমান বাহিনী ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানান, সিঙ্গাপুরে হাদিকে দেখভাল করবেন সেদেশে নিয়োজিত বাংলাদেশের হাই কমিশনার ফেরদৌসী শাহরিয়ার। সিঙ্গাপুর জেনারেল হসপিটালের সকল টিমের যারা আছেন তাদের সবার সঙ্গেই কিছুক্ষণ আগে তাদের টেলিকনফারেন্সিং হয়েছে। তারা নিশ্চিত করেছেন, এয়ার অ্যাম্বুলেন্স টিমের সঙ্গে টেলিকনফারেন্স করা হয়েছে, তারা নিশ্চিত করেছেন এবং এখন আমরা আশাবাদী যে তাকে অন্তত পক্ষে আমরা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে, আপনারা জানেন এই অঞ্চলের মধ্যে নিউরোসার্জারিতে সবচেয়ে ভালো সেন্টার, এখন আমরা শুধুমাত্র হাদির জন্য দোয়া চাইব।
গেল শুক্রবার নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হন ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি। খুব কাছ থেকে তাকে গুলি করা হলে সেই গুলি মস্তিষ্ককে এফোড় করে দেয়। সেদিন থেকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ইনকিলাব মঞ্চের এই আহ্বায়ক। ঢাকা মেডিকেল থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করে অন্তর্বর্তী সরকার। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। তবে গ্রেপ্তার করা যায়নি শুটার ফয়সাল ও আলমগীরকে। পুলিশের দাবি তাদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু, প্রেমিকা মারিয়াকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের 5 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। এদিকে হাদিকে হত্যা চেষ্টা মামলা পল্টন থানা থেকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা হলে প্রধান অভিযুক্ত শুটার ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে গ্রেপ্তার দেখানো হয়। ঘটনার 2 দিন পর রবিবার মধ্যরাতে হত্যা চেষ্টা, আগ্নেয়াস্ত্র ব্যবহার সহ বেশ কয়েকটি ধারায় এই মামলা করা হয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা করেন। মামলায় ছাত্রলীগ নেতা শুটার ফয়সাল সহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। এই মামলার সন্দিগ্ধ হিসেবে র্যাব কর্তৃক 4 জন আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর বাইরে আমরা শেরপুরের নলিতা বাড়ি থেকে 2 জনকে আটক করেছি। তাদের ব্যাপারে যাচাই বাছাই চলছে, তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটা আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখছি। পুলিশের দাবি, ঘটনার আগে পরে যাদের সাথে ফয়সালের যোগাযোগ রয়েছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সম্ভাব্য সকল জায়গায় অভিযান চালানো হচ্ছে। প্রধান সাসপেক্ট, তার সাথে সংশ্লিষ্টতা এবং তার ব্যাপারে তথ্য যাচাই বাছাই করা থেকে আরম্ভ করে তাদের অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখছি। এদিকে হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় ফয়সাল ও আলমগীর হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার গুঞ্জনে প্রেস ব্রিফিং করেছে বিজিবি। সকালে ময়মনসিংহ সদরে বিজিবি সেক্টর কমান্ডার কার্যালয়ের হল রুমে এই ব্রিফিং হয়। বিজিবির ধারণা, ধারাবাজার থেকে মোটরসাইকেলে করে হামলাকারীরা সীমান্ত এলাকায় আসে। ফিলিপ নামে স্থানীয় সন্ত্রাসী আসামিদের পালাতে সাহায্য করে এমন অভিযোগে ফিলিপকে আটকের চেষ্টা চলছে। ফিলিপের বাড়ি থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি। ধারাবাজারে আসার পরে যে মোটরসাইকেলে করে বর্ডার এলাকাতে সে ঘুরেছে বা নিয়ে গিয়েছে আশেপাশে, যে মোটরসাইকেলটা ব্যবহারের কথা বলা হচ্ছে, অর্থাৎ ফিলিপ যে মোটরসাইকেলটা ব্যবহার করেছে এই পাচারকারী সন্দেহজনক হিসেবে, সেই মোটরসাইকেলটাকে আমরা আটক করেছি। হামলাকারীরা সীমান্ত দিয়ে পালাতে পারে, সেজন্য সীমান্তে কড়া নজরদারি রয়েছে বলেও জানায় সংবাদ সম্মেলনে। সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা এবং এর ছক করা হয়েছিল আরও আগেই। কখন, কোথায়, কিভাবে গুলি করে কোন কোন রুট ধরে পালিয়ে যাবে এর সবই ছিল পূর্ব নির্ধারিত। এই ঘটনায় 1-2 জন নয়, নানা পর্যায়ে জড়িত আরও অনেকে। কোন রুট ধরে কিভাবে রাজধানী ছেড়েছে সন্দেহভাজন ফয়সাল আর আলমগীর, তার খোঁজ করেছেন সহকর্মী মশিউর অনিক। 12 ডিসেম্বর 2025 শুক্রবার জুমার নামাজের পর অটোরিকশায় করে যখন ওসমান হাদি রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে বাইতুস-সালাহ জামে মসজিদের সামনে পৌঁছান, ঠিক তখনই সেখানে পৌঁছায় আগে থেকে ফলো করতে থাকা মোটরসাইকেলের 2 আততায়ী। প্রশ্ন হলো, এত সিসি ক্যামেরা, এত নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও রাজধানীতে দিনে দুপুরে কিভাবে এমন একটা কর্ম সংগঠিত করে পালিয়ে যেতে পারে আততায়ীরা? যমুনা টেলিভিশন সেই আদ্যপান্ত খুঁজে বের করার চেষ্টা করবে। আমরা একটু দেখতে চাই ম্যাপের এই জায়গাটাতে, যেই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা দিয়ে চলে যাওয়া যাচ্ছে সোজা পল্টন দিয়ে বিজয়নগর এলাকায়, এবং অনেকগুলো গলিগলা থাকার কারণেই সেখান দিয়ে হারিয়ে ফেলাও খুব সহজ আততায়ীদেরকে। যদি সিসিটিভি পর্যালোচনা করা যায় তাহলে খুঁজে বের করা সম্ভব হতে পারে শেষ অবস্থান কোথায় ছিল আততায়ীদের। সময় দুপুর 2:20। বক্স কালভার্ট রোডের বাইতুস-সালাহ জামে মসজিদের সামনে দিয়ে রিকশায় করে উদ্যানের দিকে যাচ্ছিলেন হাদি ও তার রাজনৈতিক সহকর্মীরা। হাদির রিকশায় ছিল তিনি নিজে সহ আরও একজন। হঠাৎ মোটরসাইকেলের 2 আততায়ী পেছন থেকে গুলি ছোড়ে ওসমান হাদির মাথাকে লক্ষ্য করে। এরপরই
দ্রুত বেগে হাদির রিকশা পেরিয়ে পালিয়ে যায় আততায়ীরা। এরপর মোটরসাইকেল কোন রুট ধরে কোথায় গিয়েছিল? আরও কয়েকটি ভবনের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে মোটরসাইকেল সোজা রাস্তা ধরে পেরিয়ে যায় বক্স কালভার্ট রোড ও মসজিদ রোডের সংযোগ সড়ক ধরে। এরপর বক্স কালভার্ট রোডের মূল সড়ক পেরিয়ে দ্রুত গতিতে এগিয়ে যায় সেগুনবাগিচার দিকে। সেখান দিয়ে বের হওয়ার কয়েকটি রাস্তার মধ্যে একটি হচ্ছে গুলিস্তান, অন্যটি বিজয়নগর এবং সোজা শিল্পকলা। মোটরসাইকেলটি সোজা শিল্পকলার রাস্তা ধরে ভেতরে চলে যায়। সেখান দিয়ে বের হওয়ারও আরও 3টি রাস্তা, তার মধ্যে শিল্পকলা ভবন, অন্যটি প্রেস ক্লাব এবং আরেকটি কাকরাইল মসজিদ সড়ক। ঠিক কোন পথে গেছে মোটরসাইকেলটি? সেগুনবাগিচা এলাকার আরেকটি সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় দ্রুত গতিতে মোটরসাইকেলটি এগিয়ে যায় শিল্পকলা একাডেমির রাস্তা ধরেই। যেভাবে দেখছি এইভাবে সেমটাই, আর কয়েক জায়গায় দেখলাম যে অবস্থা এই অবস্থা আমি দেখছি, কিন্তু ফেসটা পুরো ভাসে না। সব জায়গার মধ্যে দেখলাম যে ফেসটা তার ভাসে না, যে স্পিডে আসছে ওই স্পিড আরও স্লোভাবে আসলে সে তো শ্যুট করে মানে তারা ঘুরে ঘুরে চলে গেছে। আমি ধরতে গেলাম, পুলিশে আমারই আগে হেরস্ত করবো যে আপনি কি দেখছেন, কি জানেন, আপনি সাক্ষী দেন, আপনি থানায় চলেন। এই কারণে, বিশেষ করে এই কারণেই মনে করেন মূলত কেউ আগায় না। শুক্রবারের দুপুর রাস্তায় যানবাহনের সংখ্যা একেবারেই কম। শাহবাগ হয়ে এক রাস্তা ধরেই মোটরসাইকেলটি যায় মিরপুরে। তারপর মিরপুরের পর আর ব্যবহার হয়নি মোটরসাইকেলটি। নাম্বার ধরে এর মালিককে গ্রেফতার করে পুলিশ। সে এখন 3 দিনের রিমান্ডে। ঘটনার পর শুক্রবার মধ্যরাতে সীমান্তে বাড়ানো হয় নজরদারি, আততায়ীরা যেন পালিয়ে যেতে না পারে। পুলিশ এখনও বলছে বৈধ পথে দেশ ছেড়ে যাওয়ার কোনো রেকর্ড নেই। আবার হালুয়াঘাট সীমান্ত থেকে 2 মানব পাচারকারীকে আটকও করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া গেছে ফয়সাল আলমগীরের পালিয়ে যাওয়ার তথ্য। বাট আমরা ট্রাই করতেছি। তাদের বয়ান অনুযায়ী হালুয়াঘাট সীমান্ত দিয়ে শুক্রবার রাতেই পালিয়েছে ফয়সাল আলমগীর, যে কাজে সহায়তা করেছে আটক দুজনই। মাঝে 2 বার 2টো প্রাইভেট কার বদলের তথ্য পাওয়া যাচ্ছে। তবে কারা তাদের জন্য এসব ব্যবস্থা করে রেখেছিল তাদের খুঁজছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে পাশে রেখেই তার পদত্যাগ দাবি করলেন ডাকসু নেতারা। এ সময় ওসমান হাদির উপর গুলিবর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তার সহ 3 দফা দাবিতে 48 ঘণ্টার আলটিমেটাম দেন তারা। দাবি পূরণ না হলে স্বরাষ্ট্রের পাশাপাশি পররাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলনের ঘোষণাও দিয়েছেন ডাকসু নেতারা। স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের দাবি যৌক্তিক উল্লেখ করে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারীদের দ্রুত গ্রেফতার সহ 3 দফা দাবিতে প্রথমে শাহবাগ অবরোধ করেন আন্দোলনকারীরা। পরে সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে অবস্থান নেয় শিক্ষা ভবনের সামনে। এক পর্যায়ে ডাকসু নেতৃবৃন্দ সহ আন্দোলনকারীদের কয়েকজন সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন। দাবি জানান হাদির উপর হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের দ্রুত গ্রেফতার ও গোয়েন্দা সংস্থার গাফিলতির জন্য দায়ীদের বিচার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধরতে এলাকাভিত্তিক চিরুনি অভিযানেরও দাবি জানান তারা। শেখ হাসিনাকে ফেরত ও গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার বিষয়টিও তুলে ধরেন ডাকসু নেতারা। এই দাবি অনতিবিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ডাকসু নেতাদের পাশে ছিলেন। দাবির প্রতি সহমত জানান তিনি। ডাকসুর দিদি, আমাদের যে ছোট ভাই কায়েম যে কথা বলছে তার প্রতিটা দাবি যৌক্তিক। আমরা এই দাবিগুলি এর আগেও আমরা কিছু আপনাদের সামনে বলছি যে আমরা এখানে গতকালকে মিটিংয়ের পরে বলেছি যে এইগুলি আমাদের আরও বেগবান করতে হবে এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই করব। এবং এই আরেকটা জিনিস হলো আমাদের ওসমান হাদি ভাই এখন যে অসুস্থ, আপনারা তার জন্য একটু দোয়া করবেন।
হাদির উপর হামলাকারীদের ধরতে না পারা এবং তাদের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা এর জবাব দেননি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ওসমান হাদির হত্যা চেষ্টাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে নির্বাচন কমিশন। এজন্য নির্বাচন না হওয়ার কোনো শঙ্কা নেই। যথাসময়ে সবাইকে নিয়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। জানান, ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে হামলা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিরাপত্তা ও নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে দলগুলো। হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে নির্বাচন কমিশন। সিইসি বলেন, নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না, যথাসময়ে হবে নির্বাচন। তরুণ ভোটারদের মক ভোটের অনুষ্ঠানে এসব বলেন তিনি। এ ব্যাপারে কোনো শঙ্কা নেই, যাই আসুক না কেন, যত ধরনের দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুক না কেন, দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। সিইসি বলেন, ইসির একার পক্ষে সুষ্ঠু, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়। জানান, হাদির উপর হামলার ঘটনাকে গুরুত্ব দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়, যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। ইলেকশন আসলে এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতির বড় উন্নতি হয়েছে। আমরা 5ই আগস্ট 24-এর সাথে তুলনা করুন। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত, দুর্নীতির বিরুদ্ধে যাদের অবস্থান এমন প্রার্থীকে বেছে নেওয়ার কথা জানান মক ভোটে অংশ নেওয়া তরুণরা। দুর্নীতি দেন হচ্ছে আজে বাজে কাজ যারা না করে, এরকম টাইপের মানুষ। সৎ প্রার্থীর যোগ্যতা, প্রার্থীর জনগণের জন্য কোন প্রার্থী কি অঙ্গীকার নামা দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে। আমাদের কথা ভাববে, দলীয় স্বার্থের ঊর্ধ্বে দেশের স্বার্থ চিন্তা করবে। আদিবাসীদের জীবনমান উন্নয়নের জন্য তারা কাজ করুক, প্লাস আমরাও যেহেতু দেশের নাগরিক, সেই নাগরিক হিসেবে যে আমাদের প্রাপ্য যে অধিকারগুলো, সেই অধিকারগুলো তার যেন আমাদেরকে বুঝিয়ে দেয় বা আমাদেরকে তারা দেয়। সমস্যাটা কি? শুধু ভোটদানই দায়িত্ব শেষ নয়, গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করার কথাও বলছেন তরুণ ভোটাররা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। শর্ত জুড়ে দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা চলছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে ওসমান হাদি হামলার শিকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আলোচনা সভায় ভার্চুয়ালি এমন মন্তব্য করেন তিনি। বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই মিছিলে থাকবেন তিনিও। ঐক্যবদ্ধভাবে জনগণের মিছিল এগিয়ে গেলে ষড়যন্ত্রকারীরা পিছু হটতে বাধ্য হবে। তারেক রহমান বলেন, শুধুই অভিজ্ঞতা অর্জনের জন্য আগামী নির্বাচন নয়, এই নির্বাচনে জড়িয়ে আছে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের আশা, আকাঙ্ক্ষা ও সম্ভাবনা। আরও বলেন, দেশে যতবার গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে, ততবারই দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়েছে। কারণে অকারণে শর্তের পর শর্ত জুড়ে দিয়ে কিংবা নানা অজুহাতে বাংলাদেশের স্বার্থ বিরোধী একটি চক্র নির্বাচন অনুষ্ঠানের পথে বারবার নানা রকম বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, এখনো চলছে ক্ষেত্র বিশেষে। সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। শরীফ ওসমান হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলায় হতাশা প্রকাশ করে হাদিকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামীর আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় তিনি ৭১ সালে ও ২৪-এ যারা আহত শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করে বলেন, আমরা এখন অতীত ভুলে ঐক্যবদ্ধ থাকতে চাই। জাতি মুখিয়ে আছে নতুন বাংলাদেশ দেখার জন্য। আমরা কোনো অন্যায়ের সাথে আপোষ করিনি, করব না। তিনি আরও বলেন, সরকার হাদির সুচিকিৎসা নিয়ে পদক্ষেপ নিয়েছে, আমরা সাধুবাদ জানাই, কিন্তু বিপ্লবীদের উপর হামলার বিচার দ্রুত সময়ে করতে হবে জানিয়ে বলেন, আর যেন এমন হামলার শিকার কেউ না হয় তার ব্যবস্থা করতে হবে সরকারকেই। সরকার শরীফ ওসমান হাদির ব্যাপারে, তার চিকিৎসার ব্যাপারে তারা পদক্ষেপ নিয়েছেন, সরকারকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমরা এটাও চাই না এইরকম তরুণ বিপ্লবীরা আহত হবে, মৃত্যুর দুয়ারে চলে যাবে,
এই জন্য সরকারকে তার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। যদি পালন করতে ব্যর্থ হন, মনে রাখবেন 5 আগস্ট বারবার ফিরে আসবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, এই ধারা অব্যাহত থাকলে দেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর রক্তক্ষয়ী নির্বাচন উপহার দেবে ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সারা দেশে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এ সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে 5 দফা দাবি তুলে ধরা হয়। এতে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর পদত্যাগের দাবি তুলে ধরেন। এছাড়া ফ্যাসিবাদের প্রত্যক্ষ দোসর জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা, আওয়ামী লীগ ও 14 দলের নেতাকর্মীরা যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নিতে না পারে, সেই বিষয়ে নির্বাচন কমিশনকে পরিপত্রের মাধ্যমে পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়। স্ত্রী কন্যাকে 4 দিনের মাথায় এখন পর্যন্ত রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে একটা তথ্য আমরা ঠিকমতো পাই নাই। কোনো যারা হামলাকারী তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই। একটা ভঙ্গুর রাষ্ট্রের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এরকম পরিবেশ যদি থাকে, বাংলাদেশের দেশের সবচেয়ে বেশি রক্তক্ষয়ী সংঘর্ষের লাশের নির্বাচন উপহার দেবে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের বিপরীতে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আপিলের পর প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, তাদের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই প্রাপ্য। এদিন আওয়ামী লীগের আমলে গুম হয়ে ফিরে না আসা ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে বলেও জানানো হয়। 2024-এর 14 জুলাই গণভবনে শিক্ষার্থীদের রাজাকার বলে উস্কানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা। সে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের সাথে কথোপকথনে শিক্ষার্থীদের ফাঁসি দেওয়ার মনোবাসনার কথাও জানান তৎকালীন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার সেই বক্তব্যের পরই রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা করে পুলিশ। মানবতা বিরোধী অপরাধের এই মামলা প্রমাণিত হওয়ায় গত 17 নভেম্বর শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই অভিযোগে ভারতে পলাতক আসাদুজ্জামান খান কামালকেও দেয়া হয় আমৃত্যু কারাদণ্ড, যদিও সেই রায়ে সন্তুষ্ট হতে পারেনি প্রসিকিউশন। ইনহ্যান্স করার জন্য আমরা আপিল দায়ের করেছি 8টি গ্রাউন্ডে। সোমবার শেখ হাসিনা ও কামালের আমৃত্যু কারাদণ্ডের বিপরীতে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করে প্রসিকিউশন। আপিলের পর প্রসিকিউশন জানায়, শেখ হাসিনা ও কামালের অপরাধের বিপরীতে তাদের যে সাজা দেওয়া হয়েছে তা ন্যায় বিচার পায়নি ভুক্তভোগী পরিবার। দ্রুতই মৃত্যুদণ্ড চেয়ে আপিল নিষ্পত্তি হওয়ার আশা জানায় প্রসিকিউশন। জুলাই গণ অভ্যুত্থানে যে অপরাধ সংগঠিত হয়েছে সেটা হলো ভায়োলেশন অফ সিরিয়াস হিউম্যান রাইটস, এবং সেখানে হেনিয়াস অফেন্স হয়েছে, যার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ডই হওয়া উচিত। বা নৃশংসতার ক্ষেত্রে সামাজিক প্রত্যাশাটা কী থাকে, যে এই ধরনের অফেন্সের ক্ষেত্রে কী ধরনের রায় হলে সমাজের প্রত্যাশা পূরণ হয় এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ আর যেন সংঘটিত না হয়, সেই ব্যাপারে অপরাধীরা ভীত হয় বা সমাজ মনে করে যে হ্যাঁ সঠিক বিচার হয়েছে। এদিকে আওয়ামী লীগের আমলে গুম হয়ে ফিরে না আসা ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে বলে জানায় প্রসিকিউশন। অপরাধের গ্র্যাভিটির চিন্তা করলে যারা ফিরে আসেনি তারা এবং তাদের যে আত্মীয় স্বজনের এই যে ক্ষতি, তারা হলো রিয়েল ভিকটিম। এগুলো অফেন্সের ক্ষেত্রে বেশি হেনিয়াস, কিন্তু আমরা এগুলো কেন নিয়ে এসেছি? কারণ প্রমাণের ক্ষেত্রে যারা ফিরে এসছেন এই ভিকটিমরা নিজেরাই এই ট্রাইব্যুনালে সাক্ষী হচ্ছেন বা হয়েছেন, এটা প্রমাণ করার জন্য এবং আইন সিদ্ধ, যার কারণে আমরা এটা নিয়ে এসেছি। আর যারা ফিরে আসেননি তাদের তদন্ত চলছে, এগুলোও ক্রমান্বয়ে চলে আসবে। এদিন চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করেন। ট্রাইব্যুনাল 2 কুষ্টিয়ায় 6 জনকে হত্যায় পৃথক মামলায় মাহবুবুল আলম হানিফ ও হাসানুল হক ইনুর বিরুদ্ধেও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এখন এই বিষয়ে কথা বলছেন আইনজীবী, সরাসরি সেখানে চলে যাচ্ছি। কালভার্ট রোডে, অর্থাৎ সেই পল্টন কালভার্ট রোডে সে যখন তার নির্বাচনী প্রচারণা করে সে ফিরতে ছিল, তখন রিকশায় ছিল তাকে গুলি করে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয় এবং তার মাথা ভেদ করে গুলি বের হয়ে যায়। এই মামলার যিনি প্রধান আসামি, তাকে আসামি করে সে প্রধান আসামি হলো যে ফয়সাল করিম মাসুদ ওরফে রাউল দাউদ।
তাকে আসামি করে এই ইনকিলাব মঞ্চের যেই সদস্য সচিব আছেন তিনি হত্যা চেষ্টা এবং গুরুতর জখম এবং হত্যা চেষ্টা যে মামলাটা করেছেন, এই মামলায় এই সেই আসামিকে আমাদের তদন্তকারী কর্মকর্তা খুঁজছেন এবং সরকার ইতিমধ্যে তাকে ধরে দেওয়ার জন্য 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন এবং বাংলাদেশে আমাদের সকল প্রকার আমাদের ল এনফোর্স এজেন্সির সকল কর্মকর্তা এবং সকল এজেন্সি কাজ করছেন। ইতিমধ্যে আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তি এবং সোর্স ব্যবহার করে তার স্ত্রী এবং তার স্ত্রীর বড় ভাই এবং তার একজন ঘনিষ্ঠ বান্ধবী, একজন হলো ছায়েদা পারভিন সামিয়া তার স্ত্রী এবং তার স্ত্রীর বড় ভাই ওয়াহিদ আহমেদ শিপু এবং তার বান্ধবী মারিয়া আক্তার লিমা, এই তিনজনকে তাদের মধ্যে তার স্ত্রী এবং তার বড় ভাইকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয় এবং তার বান্ধবী মারিয়াকে বাড্ডা থেকে গ্রেপ্তার করা হয় এবং তারা স্বীকার করেছে যে হত্যা চেষ্টার পরে বা অর্থাৎ হাদিকে গুলি করার পরে যে আসামি তাদের ওখানে ছিল, এরপর তাদের লগে কথাবার্তা 2-1 দিন আগে কথাবার্তা হয়েছে এবং তার প্রথম স্ত্রী বলেছে যে তার বান্ধবী মারিয়ার সঙ্গে সে থাকতো এবং এখানে ঘটনার পর তার কাছে গিয়েছিল। এখন আমরা এদেরকে গ্রেপ্তার করার পর তাদেরকে তদন্তকারী কর্মকর্তা আজকে 7 দিনের রিমান্ড চেয়েছেন যে প্রধান আসামি যে গুলি করেছে সে ফয়সাল দাউদ, তাকে ফাইন্ড আউট করার জন্য, খুঁজে বের করার জন্য এবং কোথায় কিভাবে সে আছে এবং কীভাবে সে কোথায় থাকতে পারে সব কিছু বিবেচনা করে তদন্তকারী কর্মকর্তার এই যে দরখাস্ত 7 দিনের রিমান্ড, বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাদের। দর্শক, হাদির উপর হামলার ঘটনায় পল্টন থানার মামলায় কথা বলছিলেন বাদীপক্ষের আইনজীবী। এতক্ষণ সেখানেই ছিলাম। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হওয়ায় এবার নির্বাচনে খরচ বাড়ছে, তবে এখনও বাজেটের চাহিদা পত্র দেয়নি ইসি, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি দাবি করেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সামনে আরও কঠোর হওয়া প্রয়োজন। ওসমান হাদির চিকিৎসায় সব রকমের আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক। এতে আলোচনা হয় 10টি প্রস্তাব নিয়ে। পরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন অর্থ উপদেষ্টা, জানান জাতীয় নির্বাচনের জন্য ইসির প্রস্তুতি ভালোভাবে এগুচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সামনে আরও কঠোর হবে। যেগুলো প্রিপারেটরি ওয়ার্ক ইলেকশন কমিশন খুব ভালোভাবেই করেছে, ইমপ্লিমেন্ট করার যেসব জায়গায় ওরা করবে সেখানে সিচুয়েশন বুঝে সেন্সিটিভ জায়গাগুলোতে বেশি এসে করা হবে, যেগুলো লেস সেন্সিটিভ সেগুলো তো ওরা অলরেডি জানে কোন কোন জায়গায় মোর সেন্সিটিভ। ল অ্যান্ড অর্ডারটা তো আপনার মোটামুটি আছে, তো আরও স্ট্রিক্ট হবে তো ল অ্যান্ড অর্ডার। এ সময় অর্থ উপদেষ্টা বলেন ওসমান হাদির চিকিৎসায় সার্বিক খরচ বহন করবে সরকার। হাদির ব্যাপারে বাইরে পাঠাবে, কালকে যখন আমাদেরকে মেসেজ দিল আমরা বলেছি টাকা পয়সার কোনো ব্যাপার না, উইল গিভ অ্যালোকেশন, যা হোক এটা ম্যানেজ করে। অর্থ উপদেষ্টা জানান ভারত থেকে চাল এবং কম দামে দক্ষিণ কোরিয়া থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। অবৈধ হ্যান্ডসেট বন্ধে এনইআইআর সিস্টেম চালুর সময় পেছালো। 16 ডিসেম্বরের পরিবর্তে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে 1 জানুয়ারি। বিকেলে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কথা জানিয়েছে বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রক কমিশন বিটিআরসি। বলা হয় মোবাইল ফোন ব্যবসায়ীদের কাছে থাকা অবিকৃত হ্যান্ডসেটের আইএমইআই ও অন্যান্য তথ্য সিস্টেমে অন্তর্ভুক্ত করার শেষ সময় ছিল আজ, কিন্তু অনেকেই তা দাখিল করেনি। তাই হ্যান্ডসেট সচল রাখার স্বার্থে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর চালুর মেয়াদ পেছানো হলো। মাঝের সময়ে ব্যবসায়ীরা হ্যান্ডসেটের তথ্য জমা দিতে পারবেন। এজন্য নির্ধারিত মাইক্রোসফট এক্সেল ফাইল ফরম্যাট ও ইমেল ব্যবহার করতে হবে। 31 ডিসেম্বর এনইআইআর চালুর আগে গ্রাহকের হাতে সচল থাকা বৈধ বা অবৈধ কোনো হ্যান্ডসেটই পরবর্তীতে বন্ধ হবে না বলে জানিয়েছে বিটিআরসি। নির্বাচনী ইশতেহারে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে সেমিনারের আয়োজন করেছে উন্নয়ন সংস্থা ওয়েস্ট নেটওয়ার্কস অব নেটওয়ার্ক। সেমিনারে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়টি রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনে ইশতেহার রাখার অঙ্গীকার করেন। রাজধানীর বনানীর একটি হোটেলে এই সেমিনারের আয়োজন করে সংস্থাটি। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি বলেন, দেশের প্রতিটি খাত নিয়ে পৃথক নীতি তৈরি করে রাষ্ট্র উন্নয়ন পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি। বলেন, নিরাপদ পানি ও স্যানিটেশন
নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। সেমিনারে অংশ নেন এনসিপি, জামায়াত এবং এবি পার্টির প্রতিনিধিরা। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, স্বাধীনতার 50 বছরেও আমরা পানির রাজনীতি ঠিক করতে পারিনি। বলেন, গঙ্গায় পাল্টা বাঁধ তৈরি করাই হবে দেশের আগামীর রাজনীতি। নিরাপদ পানি এবং স্যানিটেশনকে মৌলিক নাগরিক অধিকার হিসাবে আমরা স্বীকৃতি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। গঙ্গার কাউন্টার হিসেবে দেখেন শহীদ প্রেসিডেন্ট, তিস্তা এবং গঙ্গা ব্যারেজ, আলাদা গঙ্গা ব্যারেজ, কাউন্টার গঙ্গা ব্যারেজ। মরহুম আব্বাস সাহেব ছিলেন, সে ব্রিলিয়ান্ট ওয়াটার সায়েন্টিস্ট ছিলেন, তিনি এটার প্ল্যান পর্যন্ত করেছিলেন। সে আব্বাস সাহেবকে যে খুবই নীরবে হত্যা করে ফেলছে গত আওয়ামী লীগের আমলে, এইটার খবরটা পর্যন্ত পত্রিকাতে আসে নাই। উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে পড়েছে বিশাল জনগোষ্ঠী। মূল্যস্ফীতির তুলনায় মজুরি কম, তাই ক্রয় ক্ষমতা কমেছে, বাড়ছে দারিদ্র্য। সবল ব্যাংক খাত প্রতিষ্ঠা না করা গেলে ঝুঁকিতে পড়বে অর্থনীতি। দেশের 1% মানুষের হাতে মোট সম্পদের 54%। এমন অবস্থায় অর্থনীতির ভারসাম্য ধরে রাখতে আগামী সরকারের 12 অগ্রাধিকার তুলে ধরেছে গবেষণা সংস্থা র্যাপিড। কর কাঠামো সহজীকরণের প্রতিশ্রুতি দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। আগামী বছরের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন। অপেক্ষায় আছে দেশের মানুষ। সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে নতুন সরকারের আর্থসামাজিক অগ্রাধিকার নিয়ে সেমিনারের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড। এলডিসি উত্তোলন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক খাত সংস্কার, অভ্যন্তরীণ আয় বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার মজুদ, বিদ্যুৎ জ্বালানি সহ 12 খাতে গুরুত্ব দেবার সুপারিশ করা হয়। আমরা যদি 12 ফেব্রুয়ারি ইলেকশন করি, তাহলে নতুন সরকার আসার পরে ওই 2 সপ্তাহের মধ্যে তারা কি সিডিপিকে রিকোয়েস্ট করতে পারবে কিনা আমাদের গ্র্যাজুয়েশন এক্সটেনশনটা কনসিডার করার জন্য, সেটা কিন্তু একটা প্রধান নির্ণায়ক প্রশ্ন হিসেবে থাকছে। ইনফ্লেশন রেটটাকে আমাদের অ্যাটলিস্ট 6 ভাগের নিচে কিন্তু নামিয়ে আনতে হবে, এটার কোনো বিকল্প নাই। এটা যদি আমরা করতে না পারি তাহলে হবে কি, এই মানুষগুলো যারা দরিদ্র সীমার নিচে বাস করছেন তাদের অবস্থা কিন্তু আরো ভালনারেবল হবে। ব্যাংক খাতে স্বস্তি ফেরাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের পরামর্শ দেওয়া হয়। বলা হয়, বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে। অর্থনীতিতে কাঠামোগত সংস্কারের তাগিদ দিয়ে বলা হয়, সবার জন্য অর্থনীতি এখন নেই। আমাদের বাংলাদেশের অভিজ্ঞতা বলে যে আমাদের ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি লাগবে। এই নতুন মডেলের হচ্ছে অর্থনীতির গণতন্ত্রায়ন দরকার। এখন পর্যন্ত মানুষ কিন্তু স্বস্তি বোধ করছে না। আমরা আশা করছিলাম যে অন্তত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ করেছে, নট দেয়ার, রাদার মব কালচার অ্যাড হয়েছে। কর ব্যবস্থায় ডিজিটালাইজেশনের বিকল্প নেই। অনুষ্ঠানে অবৈধ হ্যান্ডসেট আমদানি বন্ধে মোবাইল ফোনের শুল্ক কমানোর প্রতিশ্রুতি দেন এনবিআর চেয়ারম্যান। আমরা চাই মোবাইল ফোন, স্মার্টফোনের দাম বাংলাদেশে কমুক, এবং এটা করতে গেলে আমরা 2 জায়গাতেই ছাড় দিতে রাজি আছি। যেহেতু এখন গ্রে মার্কেটে বেশিরভাগ হাই এন্ড ফোন আসে, ফলে আসলে আমরা সত্যিকার অর্থে কোনো রেভিনিউ পাই না। এটা যদি আমরা ফর্মাল করতে পারি এনআইএর ইমপ্লিমেন্টের মাধ্যমে, ইভেন রেভিনিউ যদি আমরা ছেড়েও দিই, তারপরে কিন্তু ফর্মাল চ্যানেলে আসার কারণে আমাদের রেভিনিউ বাড়বে। স্বাস্থ্য, শিক্ষা সহ সামাজিক নিরাপত্তা ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি ওঠে সেমিনারে। খিচুড়ি রান্না শেখার জন্য 500 জনের একটা টিম তৈরি করা হয়ে গেল। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় ফলের দোকানে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কা লাগার ঘটনায় 2 গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে আহত হয়েছেন 20 জন। দুপুরে সরাইলের সৈয়দটুলা ও চানমণিপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে চলে এই সংঘাত। পুলিশ জানায়, চানমণিপাড়া গ্রামের ইউসুফের ফলের দোকান রয়েছে সরাইলে। দুপুরে সেই দোকানের সামনে অটোরিকশা দাঁড় করায় সৈয়দটুলা গ্রামের একজন। বাহনটি সরিয়ে নিতে বললে রাস্তা পার হতে গিয়ে ফলের দোকানে ধাক্কা লাগে অটোরিকশাটির। এ নিয়ে প্রথমে দোকানি ও অটো চালকের মধ্যে কথা কাটাকাটি, পরে হাতাহাতি হয়। এরই জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় 2 গ্রামের বাসিন্দারা। ঘণ্টাব্যাপী সংঘাতে আহত হয় উভয় পক্ষের 20 জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। খুলনার পাইকগাছায় জেলা প্রশাসনের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কপিলমুনি বাজারে অনুষ্ঠিত হয় এই শুনানি কার্যক্রম। এ সময় কপিলমুনি বাজারে সড়ক সরলীকরণের নামে একটি মাদ্রাসা সহ কয়েকটি স্থাপনা উচ্ছেদের নিন্দা জানান স্থানীয়রা। পরে নতুন করে উচ্ছেদের আগে সড়ক সরলীকরণ নকশা পরিবর্তন দাবি জানিয়েছেন তারা। প্রভাবশালী একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের ভবন বাঁচাতে ভুল নকশায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ তোলেন স্থানীয়রা। বর্তমান নকশায় সড়কের বাঁক সরলীকরণ করা হলে দুর্ঘটনার ঝুঁকি বাড়বে বলেও জানান তারা। গণশুনানিতে উপজেলার ভূমি অফিসের সহকারী কমিশনার, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক সহ সওজের বিভাগীয় নির্বাহী প্রকৌশলী উপস্থিত ছিলেন।
অস্ট্রেলিয়ায় ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠানে বন্দুকধারীদের চালানো হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 15 জনে। সন্দেহভাজন হামলাকারীরা সম্পর্কে বাবা ও ছেলে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে 50 বছর বয়সী বাবার। 24 বছর বয়সী ছেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সন্দেহভাজন বাবা ছেলের নাম যথাক্রমে সাজিদ আকরাম ও নাভিদ আকরাম। সিডনির বন্ডাই সৈকতে হামলায় নিহতদের মধ্যে এক শিশু ও 2 পুলিশ কর্মকর্তাও রয়েছেন। আহত হয় কমপক্ষে 40 জন, তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করে চলছে তদন্ত। হামলাকারীদের বাড়িতে চলছে তল্লাশি চালিয়েছে পুলিশ। রোববার বন্ডাই সৈকতে ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান চলাকালে হঠাৎ বন্দুক নিয়ে হামলা চালায় 2 অস্ত্রধারী। এলোপাতাড়ি গুলিতে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এদিকে অস্ট্রেলিয়ায় ইহুদিদের জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়া মুসলিম ব্যক্তিকে প্রশংসায় ভাসালেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, যে দৃষ্টান্ত স্থাপন করেছেন ওই মুসলিম ব্যক্তি তা নজিরবিহীন। We saw an action of a brave man, turns out a Muslim brave man, and I salute him. আমরা এক সাহসী লোকের কর্মকাণ্ড দেখলাম, শুনলাম সে একজন সাহসী মুসলিম। অসহায় ইহুদিদেরকে একজন সন্ত্রাসীর হাত থেকে বাঁচানোর জন্য তাকে আমি স্যালুট জানাই। It will honor action and strength. যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। সন্দেহভাজনের নাম বেঞ্জামিন এরিকসন, তার বয়স 20 বছর। রোববার একটি হোটেল থেকে আটক করা হয় তাকে। এক্সান্টলে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন এফবিআই পরিচালক কাশ প্যাটেল। তবে সন্দেহভাজনের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। হামলার উদ্দেশ্য সম্পর্কেও জানা যায়নি কিছু। চলছে তদন্ত। শনিবার ব্রাউন ইউনিভার্সিটিতে পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঢুকে এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে কালো পোশাক ও মুখোশ পরিহিত বন্দুকধারী। হামলায় 2 জন নিহত এবং আহত হয় 9 জন। হতাহতরা সবাই শিক্ষার্থী। গোলাগুলির পর পালিয়ে যায় বন্দুকধারী। এই নিয়ে চলতি বছর 389টি ম্যাচ শুটিংয়ের ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে যুক্তরাষ্ট্রে। আবারও আর.এ.কে সিরামিক্সের শুভেচ্ছা দূত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। 2026-27 মেয়াদের জন্য জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের সঙ্গে চুক্তি নবায়ন করেছে এই সিরামিক্স ব্যান্ড। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির অডিটোরিয়ামে সেই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 2021 থেকে এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত মিরাজ আরও একবার তাদের অংশ হতে পেরে গর্বিত অনুভব করছেন তিনি। আমার জন্য এটা ব্লেসিং মনে করছি যে তারা আমাকে আবার আর.এ.কে সিরামিক্সের একটা ফ্যামিলি মেম্বার হিসেবে নিয়েছেন এবং তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। 6 বলে 6টা 6 আমি চেষ্টা করব। আশা করি আমি পারবো কিনা জানি না, বাট চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ। এই ছিল আজকে সব খবরের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।